কেমন হয়েছে কেমন হয়েছে? তুমি খাও। ওই তো ছোট বৌদিরা এসে গেছে। ঠাম্মি, টুম্পা মাসি, ঠাম্মি কখন এলে তোমরা? অনেকক্ষণ। এসেই শুনলাম তুই নাকি তাড়াহুড়ো করে কলেজে বেরিয়ে গেছিস। হ্যাঁ তো, ওই আমার একটা বন্ধু ফোন করেছিল। আরে কি হয়েছিল বল দেখি ঠিক করে। তুই ওরম ভাবে বেরিয়ে গেছিস শুনে আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম। আমি বলছি বাবা, বকুল আজকে আবার একটা অসাধারণ কাজ করেছেন। আরে সেটা কি একটু তাড়াতাড়ি বল। কি হয়েছে একটু বলবেন, মানে এনি প্রবলেম? আমি বলছি, বকুলের মতো মেয়ে আমাদের কলেজের গর্ব। ও যেমন পড়াশোনা সম্পর্কে সিরিয়াস, টিচারদের সম্মান করে, স্টুডেন্টদের হেল্প করে, আর আজ শুধু আমাদের সম্মান বাঁচায়নি, সত্যি বকুল, আমরা খুব লাকি তোর মতো বন্ধু পেয়ে। সত্যি ম্যাম, বকুল আমাদের সুপার ওম্যান। আজকে প্রিন্সিপাল বকুলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বকুলের মতো ছাত্রী পেয়ে ওনারা গর্বিত। আর তোর মতন মেয়ে পেয়ে আমি গর্বিত। আরে তুই যে শুধু ওই প্রাণের ঝুঁকি নিয়ে বন্ধুকে বাঁচিয়েছিস তা তো নয়, মন্ত্রী ক্ষমতাকেও ভয় পাসনি, লড়ে গেছিস। আরে জবাব নেই তোর। বাবা, এই কদিনের মধ্যেই বকুল কিন্তু বেশ পপুলার হয়ে গেছেন কলেজে। হ্যাঁ রে মা, তুই আজকে যেটা করেছিস আমি কোনোদিন স্বপ্নেও সেটা করার কথা ভাবতে পারি না। তোর উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। বাবা, বকুল যে প্রথমবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্য কাউকে বাঁচিয়েছে তা নয়, কিন্তু বহুবার এরকম কাজ করেছে। আর ও যতবার এরকম কাজ করে ততবার আমি অবাক হয়ে যাই। ছোট বৌদি, তুমি তো পুরো সুপার ওম্যান। আরে ও হলো গিয়ে আমাদের বকুল ওস্তাদ। ওই গাছে ওঠা, তারপর কার্নিশের ছাদে ওঠা, এই তো ওর কাছে একেবারে জল ভাত। আর জানেন তো, ওই ওর মা যখন ওকে আটকে রাখতো তখন ছাদ দিয়ে পাইপ বেয়ে নেমে পলাতো। ছোট বৌদি, আমি সব থেকে বেশি খুশি কিসে হয়েছে জানো? তুমি টিনাকে আচ্ছা করে শিক্ষা দিয়েছো। ও না ভীষণ অহংকারী মেয়ে, ওর এটা খুব দরকার ছিল। দেখো এসব, আমি কিন্তু টিনার ওপরে আমার কোনো ব্যক্তিগত রাগ আছে বলে এরকমটা করেছি তা নয়। টিনা মেয়েদের সঙ্গে যেগুলো করে, মানে আজ ও যেই অন্যায়টা করেছে আমি সেই অন্যায়ের বিরোধিতা করেছি। আমি তাহলে বেরোলাম। ঠাম্মি, আসছি আমি। এসো বাবা। টুম্পা মাসি, হ্যাঁ, এখন তো আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। নেক্সট যেদিন বারাসাত যাব না, সেদিন আপনাদের সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আবার এসো কিন্তু। অবশ্যই আসবো। আসি। হ্যাঁ জান, আমার জন্য তো আপনার কাজের অনেক ক্ষতি হয়ে গেছে। না না, ওইটুকু ক্ষতি ঋষি ম্যানেজ করে নিতে পারবে, তাই না ঋষি? আর তাছাড়া তুমি যে কাজটায় গেছিলে ওটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? সেটা বোঝাও ওনাকে। না না, সবচেয়ে বড় কথা, ভালো হোক খারাপ হোক, যে কোনো পরিস্থিতিতেই তো বকুলের পাশে ঋষির থাকার কথা। তোর তো অনেক দেরি হয়ে যাচ্ছে ছোটদা ভাই, যাবি না? ও হ্যাঁ, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আসছি আমি। সাবধানে যাস।
আছিস? ও টুম্পা মাসি, তুমি কেমন আছো? মেশো কেমন আছে? সবাই ভালো আছে রে। আর এখানে এসে তোর এত প্রশংসা শুনছি, আমার মনটা আরো ভালো হয়ে গেল রে। ঠাম্মি, মা কেমন আছে গো? আর তোমরা যে আজকে আসবে আমাকে একবারও জানালে না কেন? না মানে আসবো। তোর মা ভালো আছে, ভালো আছে, চিন্তা করিস না, একদম ঠিক আছে। হ্যাঁ রে, সব গল্প এখানে দাঁড়িয়ে শেষ করে ফেলবি? এতদিন দেখা হয়নি, নিশ্চয়ই অনেক কথা জমে আছে। ঘরে নিয়ে জানা ঠাম্মিকে। হ্যাঁ ঠাম্মি, চলো আমার ঘরে চলো, তুমি পা মেলে আরাম করে বসবে। চলো এসো এসো। টুম্পা মাসি চলুন, অনেকক্ষণ এসেছেন, জল খাবার খাবেন, চলুন একটু আসুন আমার সাথে। এই রাগিনী এসা, এই শোনো, এত বড় একটা আয়োজন, প্ল্যানটা ঠিকঠাক করে করতে হবে তো। আউচ! এই বাবা, কি করে রে? এই এদিকে এসো, এদিকে এসো। চেয়ারটা এখানে কেন? যাও ওদিকে রাখো, যাও। বাবা রে, কি করে রেখেছে এখানটা? এই যে তুমি এখানে কি করছো? আগে দুটাকে সমান করো, যাও যাও। হ্যাঁ, এই দুটোকে আগে সমান করো। ঠেলো। তুমি কেন ঠেলছো এদিক দিয়ে? উফ, এই দুটো সমান হলো? সমান হলো? ঠিক করে করো। হ্যাঁ, এবার ওই দিকটা একটু ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। ওই দিকে নয়, সামনের দিকে দাও। বেবি, বলছি কি, আরে ঠিক করে করো না ভাই কাজটা। বলছি কি, ব্লু চেক শার্টটা কোথায় গো? হ্যাঁ, ব্যাস হয়ে গেছে, এই দিকটা হয়ে গেছে। এবার এদিকে এসো, এদিকে এসো, যাও। এই চেয়ারটাকে ওইখানে রাখো, ওটার পাশে যাও। আর একটু ওইদিকে। হ্যাঁ, শোনো না, বলছি আমার ওই স্লিপারটা যেটা ঘরে পড়ি ওটাও পাচ্ছি না, বলো না। তুমি সরিয়ে রেখেছো তুমি কোথাও? এই শোনো, আমি জানি না, তোমার যা যা দরকার তুমি নিজে খুঁজে নাও, আমাকে বলো না, ঠিক আছে? ঠিক আছে। আমাকে আর ইরিটেট করবে না। আরে তোমরা কি করছো? চেয়ারগুলো কোথায় রাখতে বলো? তুমি ওখানে কি করছো? এদিকে এসো, এদিকে এসো, দুটোকে ঠিক করে রাখো। আর একটু এগিয়ে ঘুরিয়ে, আর ওটা কুশনটা ঠিক করো। বাবা, এইটুকু হচ্ছে না তোমাদের দ্বারা। যাও ওপরে যাও, ওপরে গিয়ে জিনিসপত্র আছে ওগুলোকে নিচে নিয়ে এসো। সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে। হ্যাঁ, বেবি, একবার এসো, একবার এসো। দেখ, একটা দরকার আছে, একটা এসো না। ছাড়ো। দাও না, দাও না। নতুন করেছো এটা? শোনো না, বলছি কি, আমার কিছু টাকা দেবে গো, খুব দরকার। সত্যি বেবি, বিশ্বাস করো, সত্যি খুব দরকার। দাও না, দাও না। এই তোমার কি হয়েছে বলো তো? দেখতে পাচ্ছ তো, নিজের চোখে দেখতে পাচ্ছ তো যে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি? হ্যাঁ, তখন থেকে কেন ইরিটেট করছো? আরে বাবা, সারাক্ষণ খালি এটা দাও, জামা দাও, গেঞ্জি দাও, জুতো দাও, টাকা দাও, সবকিছু দাও ওকে। কেন করছো এরকম? বেবি, বলছি গেঞ্জির কথা তো আমি বলিনি। ইয়ার কি করছো? ইয়ার কি করছো তুমি আমার সঙ্গে? হ্যাঁ, নিজে তো একটাও কাজ করো না কুনাল, সারাটা দিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। আর এখন যখন আমি কাজ করছি তোমার সেটাও সহ্য হচ্ছে না। আরে বাবা, সারাদিন বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে কত লোকজন আসে বলো তো? অ্যাটলিস্ট তাদের জন্য তো জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে, ঘরদোর একটু গোছাতে হবে। তোমার তো সেসব দিকে তাকিয়ে আছো কি ওরকম? দেখে মনে হচ্ছে না চোখগুলো গেলে দিই তোমার। এই শোনো, শোনো, কি ভেবেছো তুমি? হ্যাঁ, গায়ে হাওয়া লাগে এভাবেই ঘুরবে? হ্যাঁ, এভাবেই ঘুরবে? বাবার সুবিধা অসুবিধা সবটা তো আমি দেখি, তুমি কি দেখবে? কি করে বুঝবে তুমি? অবশ্য তুমি বুঝবেই বা কি করে বলো? কোনটা ইম্পর্টেন্ট কাজ, কোনটা আনইম্পর্টেন্ট, সেটা তো তোমার বোঝার ক্ষমতা নেই। সারা জীবন তো ফুর্তি ছাড়া আর কিছু করলে না। হ্যাঁ, কিচ্ছু না। বর্ষা, বর্ষা মা, কি হয়েছে মা? কি হলো বলো তো? হে বাবা, কি হয়েছে তোমার? এত মাথা গরম করছো কেন মা? এত মাথা গরম করতে নেই। মাথা গরম করলে শরীর খারাপ হয় তো। আমার লক্ষ্মী মা। খকর, তুই কি বলতো? দেখছিস মেয়েটা তখন থেকে খেটে মরছে, তার উপর তুই যা এখান থেকে, যা যা। সহ্য করতে পারি না আমি আর তোকে, যা। যা চলে হলোটা কি পিসির? এ তো পুরো উল্টো সুরে গান গাইছে দেখছি। বর্ষা,
তুমি তখন থেকে খাচ্ছ শুধু, কিছুই তো খাওয়া দাওয়া করনি। আমি বলছি কি, আমি তোমার জন্য একটু পাউরুটি টোস্ট আর 2টো ডিমের পোচ করে নিয়ে আসি, ঠিক আছে? এত খাচ্ছ না মা, আমার খুব কষ্ট হচ্ছে তোমায় দেখে, ভাল লাগছে। ঠিক আছে, আমার লক্ষ্মী মা। যা বাবা, এনার আবার কি হলো? আমাকে মা বলে সম্বোধন করছে। এই যে ঠাম্মি, এবার বসো তো, বসো বসো বসো। কতদিন পরে আমি তোমাকে দেখলাম বলো তো? হ্যাঁ, আমার মানে মনটা পুরো খুশিতে ভরে গেল। উফ, আমি কোনোদিনও ভেবেছিলাম তোমাকে ছেড়ে এরকম এত দূরে একা একা থাকবো? হ্যাঁ, কত কষ্ট হয় আমার। ওটা মা কেমন আছে? মা তোমার সাথে এলো না কেন? তুই তো জানিস বকুল, ওই ডাকাতিটা হবার পর থেকে আমরা বাড়িটা খালি রেখে কোথাও যেতে পারি না। এই তো আমরা যখন এখানে এলাম তখন তোর মাকে বলে এসেছি ভেতর থেকে যেন তালা বন্ধ করে রাখে, নইলে তোর মার শরীর মন সব ভালো আছে রে, ঠিক আছে, চিন্তা করার কিচ্ছু নেই। আজ এখানে এসে তোকে দেখে আমার মনটা একেবারে ভরে গেল ফুল, খুব শান্তি পেলাম। এ বাড়ির মানুষগুলো যে ভালো সে তো জানতামই, আজ এখানে এসে দেখলাম তারা সবাই তোকে কত ভালোবাসেন, একেবারে নিজের মেয়ের মতো। তুই যখন ফিরছিলি না তখন শেখর বাবু আর রাগিনী চিন্তায় একেবারে ছটফট করছিল, অস্থির হয়ে পড়েছিল। ওদের দেখে আমার তোর বাবার কথা মনে হলো। তোর বাবাও তোর কিছু হলে ঠিক এমনি অস্থির হয়ে পড়তো, ছটফট করতো। মারে, এই যে সংসারটাকে এমন করে আগলে রেখেছিস, বেঁধে রেখেছিস, চিরদিন এমনি করেই রাখিস মা। এমন একটা সংসার সকলে পায় না। আমিও কি পুরোপুরি পেয়েছি ঠাম্মি? সারাটা জীবন এই বাড়িতে এভাবেই থেকে যাব, এটা বোধহয় আমার ভাগ্যে নেই। কি রে, কি ভাবছিস? আমি তো তোমাকে দেখছি ঠাম্মি, আমার ঠাম্মিকে। আচ্ছা, একটা কথা বলতো, তুই সেদিন বাড়িতে অত ফল মিষ্টি পাঠিয়েছিস কেন? কে পাঠিয়েছিল? ও মা, তুই? ওই তো একটা পাতলা রোগা মতো ছেলে এসে বললো যে তোর নাম করে বললো যে এই তো বকুল দিয়ে এগুলো পাঠিয়ে দিয়েছে। আমি আবার সেটা দেখে তোর মাকে বললাম যে বকুলের মাথা খারাপ হয়ে গেছে, এত ফল মিষ্টি কেউ পাঠায় দুজনের জন্য? নষ্ট হবে তো। কি বলছে ঠাম্মি এসব? আমার নাম করে এভাবে ওদের জিনিসপত্র কে পাঠালো? তার মানে কি জীবনে তো কম কষ্ট করিসনি, এখন এত ভালো আছিস দেখে মনে শান্তি হয়। এত মানুষের ভালোবাসা পেয়েছিস,
ভগবান তোকে এত দিচ্ছেন, দেখবি তোর মনে যা যা স্বপ্ন আছে সব পূরণ হবে। আমার নাম করে আর কেউ কখনো কিছু পাঠালে নিও না, মাকেও বলে দেবে। কেন রে, কি হয়েছে? আমি ওগুলো পাঠাইনি, ওগুলো আমার নাম করে কেউ পাঠিয়েছে। আমি এরকম যদি হয় তোমরা কিন্তু এগুলো নেবে না, তো তোমরা দরজাই খুলবে না। আমি নিজে থেকে যদি তোমাদের ফোন করে কিছু না বলি, তোমরা কিন্তু কিছু মুখেও দেবে না। ঠাম্মি, কথা দাও। আচ্ছা বকুল, নাচ জামাই যে বলল কলেজে নাকি কোন মন্ত্রীর মেয়ের সঙ্গে তোর ঝামেলা হয়েছে, এসব করে নিজের বিপদ ডেকে আনছিস না তো? দেখিস বকুল, এখন কিন্তু তোর জীবনের সঙ্গে আরো অনেকগুলো জীবন জড়িয়ে আছে। তোর বিপদ মানে কিন্তু তাদেরও বিপদ। আমার বিপদ মানে আমার আত্মীয় স্বজনেরও বিপদ, আর সেই বিপদের আঁচ তো সবার আগে লাগবে তোমার আর মায়ের উপর। কিন্তু ঠাম্মি, আমি তবু একটাই কথা বলবো, আমি তো আমার বাবার আদর্শে বড় হয়েছি, আমার বাবার মতো করে ভাবি। আমি যদি কখনো দেখি যে আমার সামনে অন্যায় হচ্ছে, আমি তো তার প্রতিবাদ করবই। সে আমার সামনে কোনো মন্ত্রীর মেয়েই থাক আর মন্ত্রী নিজে। ঠাম্মি, আমি শুধু একটাই কথা বলবো তোমাকে, তুমি আর আমার মা, তোমরা দুজন একটু সাবধানে থেকো। তোর এই জেদ, এই সাহস তুই তোর বাবার কাছ থেকে পেয়েছিস বকুল, কিন্তু এত জেদ দেখালে, এত সাহস দেখালে তার কি পরিণতি হতে পারে সেটা তো তুই জানিস। আমার একমাত্র ছেলেটা অকালে চলে গেল। আমি, তোমার কি মনে হয় আমার বাবার মৃত্যুটা কি জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, নাকি মার্ডার? থাক, এই নিয়ে আমি আর তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। আমার একমাত্র ছেলে আমার কোল খালি করে চলে গেছে, কিন্তু এত বছর বাদে সে কথা টেনে এনে সে কথা ভেবে আর কোনো লাভ আছে কি? তার চাইতে তার ওই সুন্দর সময়টা ভেবে আমরা সেটা নিয়েই থাকি না। ঠাম্মি, আমার পক্ষে এটুকু নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। রহস্য আছে আমার বাবার মৃত্যু নিয়ে, আমি সেই রহস্য খুঁজে বের করতে চাই। ঠাম্মি, খবরদার না, এখন এই সব রহস্য ভেদ করার কোনো দরকার নেই, কোনো লাভ নেই তাতে। মাঝখান থেকে তোর জীবনটা শুধু ছাড়খাড় হয়ে যাবে। তুমি এই কথা বলছো? হ্যাঁ, আমি বলছি। বকুল, যে মানুষটা চলে গেছে তাকে তো আর আমরা ফিরিয়ে আনতে পারবো না, তাই তার কথা ভেবে তোর ভবিষ্যৎটা নষ্ট হোক সেটা আমি চাই না। এত ভালো একটা ঘর পেয়েছিস, বর পেয়েছিস, এখন তুই আবার নতুন করে লেখাপড়া করছিস, পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করবি, তোর সামনে এখন কত কাজ। আর তুই কিনা কবে কি হয়েছিল সেই সব নিয়ে ঘাঁটতে বসেছিস। এসবে কোনো লাভ নেই বকুল, কোনো লাভ নেই।
চেয়ে তুই ভালো আছিস, শান্তিতে আছিস, নিরাপদে আছিস দেখলে তোর বাবা উপরে অনেক নিশ্চিন্তে থাকতে পারবে। ঠাম্মি, না, তোকে পারতে হবে বকুল। হ্যাঁ, তোকে পারতেই হবে। আমি মা হয়ে যদি এত কিছু সহ্য করতে পারি বকুল, তাহলে মেয়ে হয়ে তুই কেন পারবি না? তোকেও সহ্য করতে হবে। না না, আমাকে কথা দে বকুল, আমাকে কথা দে। তুই তুই এসব রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবি না। আমাকে কথা দে বকুল, কথা দে।